হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে জুলিয়াস সিজারের সর্বশেষ পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে অধ্যায়টি আমরা পাঠ করব সেটি হলো অধ্যায় 5। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক জুলিয়াস সিজারের সর্বশেষ এপিসোডটি। ফিলিপ্পির প্রান্তরে শত্রুপক্ষের অপেক্ষায় রয়েছেন অক্টোভিয়াস ও অ্যান্টনি। অক্টোভিয়াসের প্রত্যাশা অনুযায়ী কাজ হয়েছে। ব্রুটাস ও ক্যাসিয়াসের বাহিনী নিজেদের এলাকায় না থেকে ফিলিপ্পির দিকে অগ্রসর হয়েছে। এক দূত এসে খবর দেয় শত্রুরা পরম বিক্রমে এগিয়ে আসছে। এখনই যুদ্ধের জন্য তৈরি হওয়ার দরকার। অ্যান্টনি অক্টোভিয়াসকে বাদিক ঘেঁষে ধীরে ধীরে অভিযান শুরু করতে পরামর্শ দেন। অক্টোভিয়াস আবার উল্টো কথা বলেন। তিনি চান অ্যান্টনি বাদিক দিয়ে যান, তিনি যাবে ডান দিক দিয়ে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেনাবাহিনী সহ ব্রুটাস ও ক্যাসিয়াস এসে পড়লেন। অক্টোভিয়াস ও অ্যান্টনি ঠিক করে যে শত্রুরা যুদ্ধ করলে তবে প্রত্যুত্তর দেবেন। ব্রুটাস ও ক্যাসিয়াস এলেন, তাদের মধ্যে বাকযুদ্ধ চলল। অক্টোভিয়াস বললেন, যুদ্ধের আগে অত কথায় কাজ কি? এই আমি তরবারি কোষমুক্ত করলাম। সিজারের দেহে করা 32টি আঘাতের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই তরবারি কোষবদ্ধ হবে না। অক্টোভিয়াসরা চলে যান। ক্যাসিয়াস বললেন, ঝড় উঠুক, সমুদ্রের ঢেউ ফুলে উঠুক, তবু নৌকা ভাসাতেই হবে, ভয়ে পেছিয়ে এলে চলবে না। কিন্তু ক্যাসিয়াসের মনেও যেন সংশয়। তিনি বললেন, ফিলিপ্পে আসার পথে দুটো বিরাট ঈগল তাদের পতাকার উপর বসেছিল। আজ সকালে তারা উড়ে গেছে। তাদের বদলে শকুনি, কাক আর চিল মাথার উপর উড়ে বেড়াচ্ছে। তাদের বিশাল কালো ছায়া অশুভ চন্দ্রতাপের মতো তাদের সেনাবাহিনীকে ঢেকে রেখেছে। এটাকে তার কুলক্ষণ বলে মনে হচ্ছে। মেসালো ওসবে বিশ্বাস না করতে পরামর্শ দিলে ক্যাসিয়াস বলেন, পুরো না হলেও তিনি কিছুটা বিশ্বাস করেন। তিনি উদ্যম ও সাহসী। ব্রুটাস বললেন, তার মানসিকতাও সেই রকমই। ক্যাসিয়াসের মনে তখনও যেন রয়েছে সংশয়ের ছায়া। তিনি বললেন, যদিও সেদিন পর্যন্ত দেবতারা তাদের প্রতি সুপ্রসন্ন রয়েছেন, কিন্তু মানুষের জীবন সম্পূর্ণই অনিশ্চিত। তাই খারাপটাই ধরে নেওয়া ভালো। যদি ক্যাসিয়াসদের এই যুদ্ধে হার হয় তবে ব্রুটাসের সঙ্গে আর কথা বলার সুযোগ পাওয়া যাবে না। ব্রুটাস বললেন, তেমন যদি কিছু হয় তাহলে তিনি বরং ভাগ্যের বিধানকে মেনে নেবেন, কিন্তু কাপুরুষের মতো আত্মহত্যা করবেন না। এইরকম কথাবার্তার মধ্যে দিয়ে ক্যাসিয়াস ও ব্রুটাস পরস্পরের থেকে বিদায় নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে যান। যুদ্ধ শুরু হয়। যুদ্ধের গতি শুরু থেকেই ক্যাসিয়াস অ্যান্টনিদের পক্ষে যায়। পিন্ডেরাস নামে জনক অনুচর ক্যাসিয়াসকে পালাতে অনুরোধ করে, কারণ অ্যান্টনি তার তাঁবুতে ঢুকে পড়েছেন। দূরে কিছু জ্বলন্ত তাঁবু দেখিয়ে ক্যাসিয়াস প্রশ্ন করেন যে তাঁবুগুলো কি তাদের? উত্তর আসে হ্যাঁ। ক্যাসিয়াসের নির্দেশে তার সঙ্গে টিটিনিয়াস দ্রুত ঘোড়া চালিয়ে যান যুদ্ধের প্রকৃত পরিস্থিতি জানতে, কিন্তু পিন্ডেরাস জানায় প্রতিমধ্যে শত্রু সৈন্যরা তাকে ঘিরে ফেলেছে। ক্যাসিয়াস এবার পিন্ডেরাসকে অনুরোধ করেন তার শরীরে তারই তরবারি দিয়ে আঘাত করতে। পিন্ডেরাস প্রভুর আদেশ পালন করে। এরপর ক্যাসিয়াসের তরবারি নিজের শরীরে বিদ্ধ করে আত্মহত্যা করে। টিটিনিয়াস ও মেসালা এসে ক্যাসিয়াসের মৃতদেহ দেখেন। টিটিনিয়াস বিলাপ করে বলে ওঠেন, হে ডুবন্ত সূর্য, লাল রশ্মি পরিবৃত হয়ে তুমি যেমন অস্তাচলের পথে পা বাড়িয়েছ, তেমনি রক্তাক্ত অবস্থায় অস্ত গেছে ক্যাসিয়াসের জীবন সূর্য। সেই সঙ্গে রোমের গৌরব সূর্য আজ অস্তমিত। এবার এখানে শুরু হবে মেঘ বৃষ্টি আর অন্ধকার ঘনিয়ে আসবে। আসলে টিটিনিয়াসকে যারা ঘিরে ধরেছিল তারা তাদের মিত্র সৈন্য, এবং তারা টিটিনিয়াসকে জয়ের মালা পরিয়ে দিয়ে ক্যাসিয়াসকে সুসংবাদ জানাতে বলেছিল। ক্যাসিয়াসের মৃত্যুশোক সইতে না পারে টিটিনিয়াসও আত্মহত্যা করেন। ব্রুটাস ও আরও অনেকে আসেন, দেখেন ক্যাসিয়াসের সঙ্গে টিটিনিয়াসও মৃত। শোক বিলাপের মধ্যে দিয়ে ব্রুটাস তার উপলব্ধিটি প্রকাশ করে, জুলিয়াস সিজার, তুমি এখন অপরাজিত। তুমি নেই, কিন্তু তোমার সূক্ষ্ম আত্মা অবাধে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের তরবারিগুলোকে বাধ্য করছে আমাদের শরীরকেই বিদ্ধ করতে। ক্যাসিয়াস ও টিটিনিয়াসের দিকে দৃষ্টি আকর্ষণ করে ব্রুটাস প্রশ্ন করেন, জীবিত রোমানদের মধ্যে এদের মতো লোক আর কোথাও পাওয়া যাবে কি রোমে? এদের মতো লোক আর জন্ম হবে কখনো? নিজেই উত্তর দেন, অসম্ভব। ক্যাসিয়াসের মৃতদেহ পাঠিয়ে দিতে বলে তিনি আবার যুদ্ধ করার নির্দেশ দেন। যুদ্ধ চলে। ব্রুটাস তার সৈন্যবাহিনীকে উদ্ধুব্ধ করতে থাকেন, কিন্তু একে একে ব্রুটাসের অনুচরদের মৃত্যুবরণ করতে হয়। অ্যান্টনির বাহিনীর জৈনিক সৈনিক অ্যান্টনিকে খবর দেয় যে ব্রুটাস বন্দী হয়েছে। তারা আসলে লুসিয়াসকে ব্রুটাস বলে মনে করেছিল। অ্যান্টনি তাদের ভুল ভাঙিয়ে দেয় ও তার উপর খারাপ ব্যবহার না করতে নির্দেশ দেন। ব্রুটাস তার কয়েকজন মাত্র অনুগামী নিয়ে একটি পাহাড়ের উপর বিশ্রাম নিচ্ছিলেন। ক্লিটাস জানালো স্ট্রাটিনিয়াস যে তাদের মশাল হাতে পথ দেখাচ্ছিল সে আর ফিরে আসেনি, হয় বন্দী অথবা নিহত হয়েছে। ব্রুটাস গভীর হতাশার সঙ্গে বললেন, এখন মৃত্যুর ছড়াছড়ি, আর সেটাই স্বাভাবিক। ব্রুটাস এবার দার্দানিয়াস ও ক্লিটাসকে এক মর্মান্তিক অনুরোধ করেন। তিনি তাদের বললেন তাকে হত্যা করতে। তারা এই অনুরোধে সায় না দিতে ব্রুটাস জানালেন সিজারের প্রেতাত্মা দুরাত ব্রুটাসের কাছে আবির্ভূত হয়েছিল, একবার সার্বিয়ায় আর এবং আগের রাতে ফিলিপ্পির প্রান্তরে। ব্রুটাস বললেন, আমি জানি আমার দিন শেষ হয়ে গেছে। যুদ্ধের গতি প্রকৃতিও তা বলে দিচ্ছে। তিনি ভলিমিনিয়াসকে বন্দুকদের দোহাই দিয়ে তরবারির বাটটা ধরতেই বলেন, যার উপর ব্রুটাস ঝাঁপিয়ে পড়বেন। ক্লিটাস ব্রুটাসকে অনুরোধ করে আর সময় নষ্ট না করে পালাতে। ব্রুটাস সবাইকে বিদায় জানিয়ে বলেন তিনি আজীবন মানুষের বিশ্বাস অর্জন করেছেন। এ যুদ্ধে অক্টোভিয়াস ও অ্যান্টনি যা পাবে তার থেকে এ পাওয়া কম নয়। তিনি বলেন, ব্রুটাসের জীবন কাহিনীর আজ শেষ। রাতের অন্ধকার ঘনিয়ে আসছে তার চোখে। যে চির বিশ্রামের জন্য তিনি সারা জীবন পরিশ্রম করেছেন
আজ সেই চিরবিশ্রামের সময় এসেছে। চারিদিকে পালাও পালাও চিৎকার ওঠে। ব্রুটাস তার অনুচরকে বলে, তোমরা যাও, আমিও যাচ্ছি তোমাদের পেছনে পেছনে। আর সবাই চলে গেলে স্ট্রাটো থাকে। স্ট্রাটোর হাতে তরবারি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে ব্রুটাস মৃত্যুবরণ করেন। ঝাঁপিয়ে পড়ার আগে বললেন, সিজার, যতখানি ইচ্ছের সঙ্গে আমি আত্মহত্যা করছি, তার অর্ধেকও ইচ্ছে তোমাকে হত্যার সময় আমার ছিল না। অক্টোভিয়াস, অ্যান্টনি ও অন্যান্যরা এলেন। তারা দেখলেন ব্রুটাস সব জয় পরাজয়ের বাইরে। অ্যান্টনি বললেন, ব্রুটাস ছিলেন সমস্ত রোমবাসীর মধ্যে মহত্তম মানুষ। অন্যান্যরা যখন ব্যক্তিগত ঈর্ষা থেকে সিজারকে হত্যা করেছে, ব্রুটাসই একমাত্র যিনি জনগণের কল্যাণের কথা ভেবেই সে কাজ করেছিলেন। তিনি ছিলেন শান্তিপ্রিয় ও জীবনের সমস্ত সদ্গুণ তার মধ্যে সমানভাবে ছিল। তিনি ছিলেন একজন মানুষের মতো মানুষ। অক্টোভিয়াস জানালেন, তার গুণাবলীর স্বীকৃতি হিসেবে উপযুক্ত মর্যাদার সঙ্গে ব্রুটাসের শেষকৃত্য সম্পন্ন হবে।